কিছু কথা, কিছু গান, কিছু বিনোদন আর আমার দৈনন্দিন জীবনযাপন নিয়ে আমি সীমা প্রিয়া। আমি কিছু দিন আগে, অন্তত 12-14 দিন আগে তো বটেই, তো এপি ব্লগ প্রিয়াকে নিয়ে আমি ভিডিও 3-4টে বানিয়েছি। বিষয়বস্তু এটাই ছিল, আমি প্রিয়াকে ভিডিও করে বারবার জিজ্ঞাসা করেছিলাম যে বোন ম্যারোর জন্য, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন যেটা ও করবে বলে প্রথমে মনস্থির করেছিল, যার জন্য ওর 40 লাখ টাকা দরকার পড়েছিল। তো সেটা জন্য ও একটা ফান্ড অর্গানাইজেশন করেছিল ইউটিউব ফ্যামিলির থেকে, ওর 2.5 লাখ ইউটিউব সদস্য ফ্যামিলির আর কি। তো সেখানে ওর মোটামুটি 14,35,000-এর মতন ও ফান্ড উঠেছে। তো সেখানে আমি প্রশ্নটা এটাই করেছিলাম যে টাকা তো তোমার হচ্ছে, অর্গানাইজেশন তুমি করছো, কিন্তু বোন ম্যারোর অর্গানাইজেশন করেছো কি? তো সেই তরফ থেকে সেই ধরনের কোনো ভিডিও এপি ব্লগ প্রিয়ার থেকে আসেনি। তো আজকে হঠাৎ করে এপি ব্লগ প্রিয়ার একটি ভিডিও দেখে আজকে আমি এই ভিডিওটা বানাতে বসলাম। তো এপি ব্লগ প্রিয়ার বক্তব্য, আগের বক্তব্যটা বলে নিই। বোন ম্যারো উনি করাবেন না, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন উনি করাবেন না, মানে যেটা একদম পার্মানেন্ট সলিউশন হয়ে যেত এই রোগের। এটাকে রোগ বলবো না, মানে এটা এক ধরনের কি বলবো, মানে ইচ্ছাকৃত ত্রুটি বলা যায় জীবনের। তো সেটা পরে আসছি। তো যাই হোক, উনি করাবেন না। উনি এমন একটা চিকিৎসার দিকে গেছেন যে চিকিৎসাটায় ওনার এখন বর্তমানে খরচ পড়েছে 1 লাখ টাকার মতন। তো 4 মাসের ওষুধ নিয়ে উনি চলে এসেছেন। উনি পুনেতে গিয়েছিলেন, এপি ব্লগ প্রিয়া পুনেতে গিয়েছিলেন কোনো একজন ডাক্তারের কাছে। তো সেখান থেকে 4 মাসের ওষুধ এনেছে, 1 লাখ টাকা ওষুধ খরচ পড়েছে। তো 1 লাখ টাকার ওষুধ খরচ হচ্ছে, আমি ধরলাম 4 মাসের 25,000 টাকা করে। তো 25,000 টাকা পার মান্থ তার ওষুধ খরচ। বর্তমানে এখন এইভাবেই উনি চিকিৎসা চালাবেন। ওনার 6 বছর আয়ুষের ছেলে, তার ছেলে না। আর আগে কি বলেছে, আগে হচ্ছে ও বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের জন্য 40 লাখ টাকা খরচ হতো, সেটা হচ্ছে এক ধাক্কায় অপারেশনের জন্য। তারপরে অপারেশন করার পরেও কিন্তু অনেক মাস, প্রায় অনেক মাস যাবৎ তাকে টেস্ট করাতে হতো, প্রত্যেক মাসে টেস্ট করাতে হতো এবং ওষুধও তার সাথে লাগতো। তো সেই অনুপাতে প্রত্যেক মাসে তার খরচ পড়তো 50 থেকে 60,000 টাকা, এবং এটা বেশ কিছু বছর চালাতে হতো। তো বেশ অনেকগুলো অঙ্কের টাকারই ব্যাপার। তো এটা স্বাভাবিক, এটা মাথায় বাজ পড়ার মতনই ব্যাপার। কিন্তু সেখানে খুব কম সময়ের মধ্যে, খুব কম টাকার মধ্যে একটা চিকিৎসা ব্যবস্থার মধ্যে ওর ছেলেকে নিয়ে এলো। কিন্তু আগের যেটা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, সেটা কিন্তু পার্মানেন্ট সলিউশন হয়ে যেত। মানে তার ছেলের যে শরীরে যে আরবিসি তৈরি হয় না, লোহিত রক্ত কণিকা তৈরি হয় না, এটা যে একটা সমস্যা, সেই সমস্যার কিন্তু মানে একদম পার্মানেন্ট সলিউশন হয়ে যেত, যে আরবিসি তার তৈরি হবে আমৃত্যু পর্যন্ত। বাইরে থেকে তাকে কোনো রক্তই দিতে হবে না কোনো দিনের জন্য, বা ডাক্তারের কাছেও হয়তো যে একটা সময়ের পরে, একটা বছরের পরে, কিছু বছরের পরে হয়তো ডাক্তারের কাছেও যেতে হবে না কোনো চেক আপের জন্য বা কোনো টেস্টের জন্য। এবং সে কিন্তু লাইফ লিড করবে, একদম স্বাভাবিক লাইফ লিড করবে, এবং বিয়েও করতে পারবে পরবর্তীকালে। কিন্তু এখন যিনি, মানে যে পদ্ধতিতে প্রিয়া চিকিৎসাটা চালাচ্ছে, সেই চিকিৎসায় প্রিয়া নিজেও ভালো করে জানে না যে আদৌ ভবিষ্যতে কি হতে চলেছে। শুধু এতটুকু বলল যে 4 মাসের ওষুধ এনেছে, 1 লাখ টাকা তার খরচ করেছে। আমি এখানে বলি যে ঠিক আছে, তারা এক বাবা মা হিসাবে, প্রিয়ার বরকে বলছি, তারা বাবা মা হিসাবে হিসাব কষেছে যে এক ধাক্কায় 40 লাখ টাকাও বার করতে হবে না এখন যে চিকিৎসাটা তার চলছে সেই চিকিৎসার জন্য। প্লাস পরবর্তীকালে অনেক কিছু টেস্ট থাকে কিংবা মেডিসিন নেওয়ার থাকে ওই রোগ সংক্রান্ত। তো সেই রোগ সংক্রান্ত ব্যাপারে তোমার সারা জীবন কি টেস্ট চালিয়ে যেতে হবে, নাকি মেডিসিন সারা জীবন নিতে হতে পারে, এই সম্বন্ধে কিন্তু প্রিয়া এখনো পর্যন্ত সঠিকভাবে জানে কিনা ও কিন্তু ভিডিও করে এখনো পর্যন্ত বলেনি। তবে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে প্রিয়া নিজেও জানে না। ওর মাথায় শুধু দুটো জিনিসই ঢুকে আছে, যে ওর সামনে 2জন পেশেন্ট বসেছিল যারা 2020 সালে প্রথম থ্যালাসেমিয়ার জন্য ওই পুনেতে গিয়েছিল ওই ডাক্তারের কাছে, এবং এই 4 বছর পরে এসে সে শুধু টেস্ট করতে আসে, ডাক্তারের কাছে চেক আপে আসে, টেস্ট করতে আসে, বাট কোনো বাইরে থেকে রক্ত দিতে হয় না। এবং আরও আরেকজন ছিল, তার সাথেও কথা বলে দেখেছে, ওই ডাক্তারের, পুনের ওই ডাক্তারেরই রুগী সে, তার কাছ থেকেও সে প্রিয়া শুনেছে যে বাইরে থেকে এখন আর তাকে মানে রক্ত দিতে হয় না, কিন্তু ওই ডাক্তারের কাছে যায় টেস্ট এবং চেক আপ করা। এখন প্রিয়া এই রাস্তায় হেঁটেছে, কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে যে প্রিয়া কি এরকম রাস্তায় হাঁটছে না তো, যে সারা জীবন ওই ডাক্তারের কাছে চেক আপে যেতে হবে এবং সারা জীবন ওই ডাক্তারের কাছে
নানান রকম টেস্ট করাতে যেতে হবে ফুল বডি, এবং সেই টেস্ট করে যেটা বেরোলো বা যে রেজাল্টটা এলো তাদের হাতে, সেই টেস্টের রেজাল্ট অনুসারে বা রিপোর্ট অনুসারে, সেই রিপোর্ট অনুসারে সারা জীবন আয়ুষকে মেডিসিন খেতে হবে। কারণ প্রিয়া কিন্তু পার্মানেন্ট সলিউশনের দিকে যায়নি, মানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের ব্যবস্থাতে সে যায়নি। সে টাকাও বাঁচাতে চেয়েছে, প্লাস যাতে ওই রকম অস্ত্রোপচার না হয় বা এটা খুব রিস্কফুল একটা অপারেশন, তো রিস্কফুল অপারেশনের দিকে যাতে না যেতে হয় সেই রাস্তায় হেঁটেছে। কিন্তু সারা জীবন আয়ুষকে ওই পুনের ডাক্তারের নির্ভরশীল হয়ে থাকতে হবে না তো, যে সারা জীবন ওই পুনের ডাক্তারের কাছে যাবে টেস্টের জন্য, এবং টেস্টের যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট অনুসারে তাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। প্রিয়া এর আগের, অনেক আগের, প্রায় 1 মাস আগের ভিডিওতে ভয় পেয়েছিল যে যখন প্রিয়া এবং প্রিয়ার বর বেঁচে থাকবে না তখন আয়ুষ কি একা একা রক্ত নিতে পারবে, রক্ত মানে পরিবর্তন করার জন্য হসপিটালে ভর্তি হওয়া এবং 1 ইউনিট বা 2 ইউনিট যার শরীরে যেরকম দরকার রক্ত নেওয়া, সেটা কি আয়ুষ নিতে পারবে? তো নিতে পারবে না, তার জন্যই সে পার্মানেন্ট সলিউশন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের একটা সিদ্ধান্ত নিয়েছিল। আবার সেই প্রিয়াই এখন নিজের হাতে, মা হয়ে নিজের হাতে এমন একটা রাস্তায় যাচ্ছে যেখানে অস্ত্রোপচার নয়, পার্মানেন্ট সলিউশন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন নয়, শুধু ওষুধের উপর নির্ভর করে এবং সূর্য প্রণাম প্রাণায়ামের উপর নির্ভর করে তার প্লিহা যেটাকে স্প্লিন বলে, স্প্লিনটা যাতে ঠিক থাকে, স্প্লিন যাতে শরীরের যে ওয়ার্ক, স্প্লিনের যে ওয়ার্ক সেটা যাতে ঠিকভাবে করতে পারে, সেই সংক্রান্ত প্রাণায়ামের দিকেই সে হাঁটছে। আমার কথা, এত কথা বলার লাস্টে আমি একটাই কথা বলবো প্রিয়াকে, এত কথা বলার তোমার কাছে আমার একটাই প্রশ্ন, একটাই কারণ, যে আমরা প্রিয়া এই বোন ম্যারো সংক্রান্ত খবরটা আমাদের দিয়েছিল 2 বছর আগে, যখন আয়ুষের বয়স 4 বছর, 6 বছর পরে আবার 1 মাস আগে একটা ভিডিও বানিয়ে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করবে, সেটা সে বলেছিল, ঠিক আছে বলেছে। তো আমরা নিশ্চয়ই এতদিনে জেনে ফেলেছি থ্যালাসেমিয়াটা কি, এটা আর আমি বলতে আসছি না, তবুও ছোট করে বলবো যে যেহেতু আমাদের যে মানে আরবিসি তৈরি হয় না ঠিকভাবে, লোহিত কণিকা তৈরি হয় না, যারা থ্যালাসেমিয়া রুগী, যারা থ্যালাসেমিয়া কেরিয়ার বা বাহক, আমি তাদের কথা বলছি না, যারা থ্যালাসেমিয়া রুগী তাদের কিন্তু সঠিকভাবে দেহের যতটা দরকার ততটা অনুসারে কিন্তু লোহিত রক্ত কণিকা তৈরি হয় না। লোহিত রক্ত কণিকার মধ্যে যেটা দরকার আমাদের হিমোগ্লোবিন, অর্থাৎ 9 থেকে 10 গ্রাম আমাদের শরীরে থাকে, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ, সেটা ওর শরীরে থাকে না। ওর শরীরে আরবিসি কমে যায় মানে হিমোগ্লোবিনের পরিমাণও কমে যায়। তো জন্ডিস হতে পারে, নানান রকম চোখ ফুলে যেতে পারে, আমাদের যে ম্যারো মানে মজ্জা, এই হাড়ের যে মজ্জা, এগুলো ফুলে যেতে পারে, যার জন্য যেন মনে হয় চোখ ঠিকরে বেরিয়ে আসছে, চোখগুলো কেমন ফোলা ফোলা মনে হয়, ঠিক আছে। তারপরে একটা জন্ডিসের সম্ভাবনা থাকে, হাড় ভঙ্গুর হয়ে যায়, একটা অ্যানিমিয়ার ব্যাপার থাকে, ঠিক আছে, হিমোলাইটিক অ্যানিমিয়ার ব্যাপার থাকে, একটা সব কিছুতেই একটা খাবো না এরকম একটা ব্যাপার থাকে, খাওয়া নিয়ে তার কোনো অনাগ্রহতা দেখা যায়। তো এরকম ধরনের অনেক কিছু তো থাকে থ্যালাসেমিয়ার মধ্যে, আমরা অনেকেই এখন জেনে ফেলেছি। আমার কাছে প্রশ্ন একটাই, যে যেটা ওর তৈরি হয় না, আরবিসিটা তৈরি হয় না, হিমোগ্লোবিনটা তৈরি নিজের থেকে হয় না, আর তাহলে ওর কোন ধরনের থ্যালাসেমিয়া? আলফা থ্যালাসেমিয়া, তাহলে ওর আলফা গ্লোবিউলিন তৈরি হয় না। ওর কি বিটা থ্যালাসেমিয়া, তাহলে ওর বিটা গ্লোবিউলিন তৈরি হয় না হিমের সাথে, তবেই তো হিমোগ্লোবিন, তবেই তো 9 থেকে 10 গ্রাম থাকে হিমোগ্লোবিন। তো আর নাকি ইন্টারমিডিয়া থ্যালাসেমিয়া, যে বিটা আর আলফা দুটোর মাঝখানে থ্যালাসেমিয়া। তো যেটাই হোক, কোনো একটা গ্লোবিউলিন তোর তৈরি হয় না শরীরে, তাহলে সেই গ্লোবিউলিনটা কিভাবে ডাক্তারবাবু ওর শরীরে ইনজেক্ট করছে? ইনজেকশনের মারফতে? এটাও কি কখনো সম্ভব? একটা জিনিস ভেবে দেখো, আমি অডিয়েন্সদের বলছি, একটা জিনিস ভেবে দেখো, এটাও কি কখনো সম্ভব? যদি সে ওষুধ খায়, শুধুই মাত্র ওষুধ খায়, তাহলে ওষুধ দিয়ে ডাক্তারবাবুরা কি করতে পারে যাতে ওর শরীরে ঠিক মতন হিমোগ্লোবিন তৈরি হয়, সেইটা হয়তো ঠিক রাখতে পারে, কিংবা ওষুধের মারফতে ওর শরীরে আয়রনটা যাতে জমতে না পারে তার দিকে খেয়াল রেখে ওষুধ দিতে পারে বাইরে থেকে। সেটা যে প্যাথিতেই ও চিকিৎসা করুক না কেন, আয়ুর্বেদিক হতে পারে, মানে অ্যালোপ্যাথিক হতে পারে, যে প্যাথিতেই হোক না কেন, যে হয়তো বাইরে থেকে ওষুধের মারফতে দেহের ভেতরে যাতে আয়রন না জমতে পারে, অর্থাৎ দেহের যেসব অর্গ্যানগুলো রয়েছে, হার্ট, কিডনি, লিভার, অগ্নাশয়, যেটা প্যানক্রিয়াস আর কি বলি, তো এইসবের থাইরয়েড, এইসবে যাতে লোহা না জমতে পারে। তো এইগুলো যে আছে সেটা হয়তো বাইরে থেকে ওষুধ ডাক্তারবাবু হয়তো দিচ্ছে,
কিন্তু সেই দিকে হয়তো খেয়াল রাখতে পারে। কিন্তু সেই লোহাটাকে দেহের থেকে বার করার জন্যও তো পদ্ধতি আছে। লোহাটাকে জমতে দিলে তো হয় না, জমলো কিন্তু জমে তাকে তো বার করতে হবে। তো সেই বার করার জন্য সপ্তাহে মানে 5 দিন বা 6 দিন হসপিটালে ভর্তি হওয়া, 10 ঘন্টা ধরে স্যালাইন দেওয়া, 5 দিন বা 6 দিন ধরে 10 ঘন্টা ধরে স্যালাইন দেওয়া, সেই স্যালাইনের মধ্যে দিয়ে এমন মানে ওষুধ ইনজেক্ট করা হবে যে ইনজেক্ট করা হবে যে মেডিসিনটা শরীরে লোহা জমতে দেবে না। তারপরে আবার একদিন করে হয়তো মেডিসিন মানে রক্ত দিতে হতে পারে বাইরে, সপ্তাহে 1 দিন করে। তাহলে একটা ছেলে সপ্তাহের 6 দিন হসপিটালেই তার কেটে গেল। তাহলে তার স্বাভাবিক জীবন কি হবে? ভবিষ্যৎটা কি হবে? ভবিষ্যতের স্বাভাবিক জীবনটা কি হবে? এইভাবেই কি সে সারা জীবন ডাক্তারের কাছেই তাকে যেতে হবে, মেডিসিনের উপরেই তাকে থাকতে হবে? আর এইভাবেও কিন্তু এইভাবে যে টেম্পোরারি একটা ব্যবস্থা করলো না, এতেও কিন্তু একটা রুগী হার্ডলি হয়তো 40 বছর, 45 বছর, 50 বছর, 50 বছরও যায় না, 40 বছর। যাই হোক, আমি একজন মা, আমি মায়ের দৃষ্টিকোণ দিয়ে এতগুলো মনে হঠাৎ করে প্রশ্ন আমার চলে এলো যে মা হয়ে আরেকটু ভাবতে পারলো না যদি, আচ্ছা ধরো আর একটা কথা বলি, যদি 40 বছর ধরে যদি এইভাবে প্রিয়া চলতে থাকে, এই পুনে ডাক্তারের কাছে যাওয়া, টেস্ট করা, টেস্টের কি রিপোর্ট বেরোলো তার অনুসারে মেডিসিন খাওয়া, এবং 4 মাসের ওষুধ যদি 25,000 টাকা করে 1 লাখ টাকা হয়, তাহলে এইভাবে যদি সারা জীবন অর্থাৎ 40 বছর চলতে থাকে, তাহলে কত লাখ টাকা খরচা হবে? সেখানে পার্মানেন্ট সলিউশন 40 থেকে 45 লাখ টাকা ছিল। বাইরের ডোনারের থেকে বোন ম্যারো নিলে সেটা হয়তো 60 থেকে 70 লাখ টাকা হতো। আর প্রত্যেক মাসে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে সাকসেসফুল হলে প্রত্যেক মাসে টেস্ট করা এবং টেস্ট অনুসারে মেডিসিন খাওয়ার জন্য 50,000 টাকা খরচা হতো, 60,000 টাকা খরচা হতো, এবং সেটা বেশি বছর নয়, আজীবন লাইফ লং ব্যাপার নয়, কিছু বছরের ব্যাপার ছিল। তাহলে কোন পথটা বেশি ভালো? আমার এই ভিডিওটা যদি প্রিয়ার কাছে পৌঁছে গিয়ে থাকো, প্রিয়া এখনো সময় আছে, একটু চিন্তা ভাবনা করো।